রাজধানীতে চলছে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির মহাসমাবেশ। বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ পাশ হতে যাচ্ছে চলতি বছরের অর্থ বিল। কাল পাশ হবে বাজেট। এবং এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে দলটির নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ৮ মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা। বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল আজ পাশ হতে যাচ্ছে। আর আগামীকাল রোববার পাশ হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। এই বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদে আওয়ামী লীগ সরকারের নতুন অর্থ বছর। সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিন কার্যকর হবে। গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আগামীকাল থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৮,২৮১ জন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ বিষয় ফেল করলেও এসএসসিতে ভর্তি হওয়া যাবে, তবে পূর্ণ সনদ পাবে না। তারা মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে ২ বিষয় পরবর্তীকালে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে বলে জানান তিনি। সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক রিজুর উপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। মিতুর রিপোর্টে বিস্তারিত। এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর গত ১৯ জুন নৃশংস হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হন রিজু। এই হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সমাবেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধে ৩ মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান সাংবাদিক নেতারা। আগামী ৩ মাসের মধ্যে মহান সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। যদি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা না হয়, তাহলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আমরা আগামী ৩ মাস পরে লাগাতার আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। এ সময় সাংবাদিক রিজুর পরিবারের সদস্যরা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। রাস্তায় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় বিচার চেয়ে বেড়াচ্ছি। আজকে আমি কোনোদিনও ভাবিনি যে আমার রাস্তায় দাঁড়িয়ে আমি বিচার চাইবো। একটা ভালো কাজের ফলাফল এই নির্মমতা হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনের ব্যবধানে অন্তত 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, চরাঞ্চলের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কোনো প্রকল্প আপাতত নেই। সিরাজগঞ্জের কাজীপুর থেকে রাব্বির হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত 3 দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমা ও বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরবেষ্টিত ইউনিয়ন খাসরাজবাড়িতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনের ব্যবধানে ভাঙনে প্রায় 3 শতাধিক বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বসতভিটা সহ ফসলি জমি। খুব চাপ, প্রচুর ভাঙনি, 10 দিন ধরে এক প্রবল ভাঙন। এই ভাঙনের এতে বাড়িঘরগুলো চলে গেছে গা। মানে আমরা আছি, আমরাও থাকবার পারবো না, আমরাও কালকে চলে যাওয়া লাগবে। হাসপাতাল, স্কুল এবং কবরস্থান এগুলো মনে হয় যে সব নদীর গর্ভে চলে গেছে। আমাদের মনে হয় এমন অবস্থা হয়েছে, মনে হয় নদীর ইয়েতে আতঙ্ক হয়ে গেছে। খুবই বিপদগ্রস্ত আমরা, বাড়িঘর থোয়ার জায়গা নেই, হ্যাঁ, ঘর দর তোলার জায়গা নেই। ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, তারপরে মনে করেন জায়গা নেই। যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটু সহযোগিতা করে, তাহলে বস্তা মেরে যদি করে, তাহলে একটু ভাঙন থেকে আমরা রক্ষা পাবো। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি, যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো এবং এটা আমরা জরুরি ভিত্তিতেই সিদ্ধান্ত চেয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন বিষয় রয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। মাদক বিস্তার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনটির নেতারা দুর্নীতি, মাদক ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার ও আমলাদের নানা সমালোচনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব ভাসানীর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মর্জিনা খান আঞ্জু সহ এনপিপি এবং গণতন্ত্র বিকাশ মঞ্চের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে বিদ্যমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর জানান, এবছরের মধ্যে মহানগরের অঙ্গ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এ সময় দলীয় মহাসচিব প্রফেসর ডক্টর আব্দুর রহমান আগামী 5 বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম অলিউর রহমান খান সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এবার সারা বাংলার খবর। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ 2 জনকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সালামের দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশি এজাহার নামেও 2 আসামিকে গ্রেপ্তার করছে। গত বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নাইলাভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। অন্যদিকে মতিন আলী হরিণনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ওই হামলা ও হত্যার ঘটনা ঘটে।
ভোলার তজুমুদ্দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। পূর্বপুরুষের ঐতিহ্য হওয়ায় পাল পরিবারে এখনো আঁকড়ে আছে এ শিল্প। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখা সম্ভব বলে জানান মৃৎশিল্পীরা। ভোলার তজুমুদ্দিন থেকে মেহেদী হাসান মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। একসময় বাসাবাড়িতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈজসপত্রের, কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পীদের ভালোবাসার এই জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনও আঁকড়ে আছে এই শিল্পে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনো রকম জীবিকা নির্বাহ করছে এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা। প্লাস্টিকের জিনিসটি বাইরে নেই, আমাদের এটা চাহিদা কমে গেছে। সরকারিভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো। এই পেশাতে আসি মোটামুটি খায়া লইয়া মোটামুটি আসি, কিন্তু প্রফিট করতে পারি না। গদির পাতিলে চলে, হাড়ি টাড়ি চলে না। এরপরে আমার আগে বাবা করছে, বাবার আগে দাদাই করছে। ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারি। প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত প্রসঙ্গ। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। হিজবুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে লেবাননে সর্বাত্মক হামলা চালালে ইসরায়েলকে বিলুপ্তির ধ্বংসাত্মক যুদ্ধের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করে আরও বলছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যুদ্ধ শুরু হবে। ইসরায়েল প্রতিদিনই সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 139 ফিলিস্তিনি নিহত এবং 331 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। Hezbollah led to the evacuation of northern Israeli towns. এবার জানাবো বাণিজ্যের সংবাদ। পূর্বের যে কোনো বছরের তুলনায় 2024-25 অর্থ বছরের বাজেট আরও জনবান্ধব হয়েছে। বাজেট পরবর্তী আলোচনায় বক্তারা এসব মন্তব্য করেন। রাজধানীর দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বাংলাদেশ ICMABর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান। কিনোট স্পিকার ছিলেন অর্থনীতিবিদ স্নেহাশিস বড়ুয়া। ICMABর ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম FCMA এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি NBR সদস্য বদিউল আলম সরকার। বক্তারা বলেন, এই অর্থ বছরের বাজেট নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অনেক আন্তরিক ছিলেন বলে দেশের কল্যাণমূলক কিছু খাতে ব্যাপক পরিবর্তন আনতে চেষ্টা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে 8 নং সুলক বহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। 8 নং সুলক বহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে এবং সুলক বহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় র্যালিটি নগরীর মুরাদপুর মোড় হয়ে জিএসসি মোড় প্রদক্ষিণ করে। পরে
সিএমবি মোড় সংলগ্ন এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান সহ অনেকে। চট্টগ্রাম সীতাকুণ্ড ফজলুরহাটে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত এবং 14 জন আহত হয়েছে। সকাল 9টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবার সাহিত্য সংস্কৃতির খবর। বিশিষ্ট লেখক ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিবের নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আইডিবি ভবনে এর আয়োজন করা হয়। হিউম্যান রাইটস কালচার সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিবের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হোসেন ঈশা ও নিপা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের নবম আসরে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। এমন এক ম্যাচ যেখানে পরিসংখ্যান, অতীত ইতিহাস, শক্তি, সামর্থ্য কাজে দেবে না কিছুই। যারা নিজেদের সবটা নিগড়ে দিতে পারবে শিরোপা তাদের। ভারত চাইবে 11 বছর পর শিরোপা জিততে। দক্ষিণ আফ্রিকাও চাইবে 26 বছর পর আইসিসি ইভেন্টের ট্রফি জিততে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। Sharma and Virat into the third nets. Virat started with some light throwdowns while Rohit Sharma was facing. এই সাথে শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। রাজধানীতে চলছে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ পাশ হতে যাচ্ছে চলতি বছরের অর্থ বিল। কাল পাশ হবে বাজেট। এবং এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।